বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম। এই কথাটি কার মনে আছে? ওয়াকারুজ্জামানের। কত বড় পাথর ছিল, কত শক্ত পাথর ছিল, কত ওজন ছিল সেটা সেই জানে। কিন্তু 18 মাস অতিক্রান্ত হওয়ার পরেও সে কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙে নাই। অর্থাৎ ওয়াকারুজ্জামানের ধৈর্যের বাঁধটা মোটামুটি ঠিক ছিল। মইনিউ আহমেদ থেকে কয়জন সেনা প্রধান এই পর্যন্ত আসলো গেল? ধরেন মইনিউর পরে কে আসছে? আব্দুল মবিন, মবিন না? তারপরে আসলো কে? ইকবাল করিম ভূঁইয়া। তারপরে আসলো কে? আমিনুল হক। তারপরে আসলো কে? আজিজ। তারপরে শফিউদ্দিন। তারপরে ওয়াকারুজ্জামান। এ হলো শেখ হাসিনার যুগ। মাঝখানে কি আরেকটা ছিল কিনা জানি না। তবে এই সবগুলোর মধ্যে সবচেয়ে সেনা পাবলিক সবগুলা ভারতের অনুগত। চাইরানার সন্দেহ এখানে রাখা মানে হলো বুঝার ভুল থাকা। কে কম কে বেশি সেটা হলো দেখার বিষয়, তাই না? প্রত্যেকটি আঙ্গুল আমাদের প্রয়োজনীয়। কোনোটা একটু বেশি, কোনোটা একটু কম, কোনোটার গুরুত্ব কোনোভাবেই কম না। তো মইনিউ আহমেদ থেকে শুরু করে, এর আগেও ছিল, মইনিউ আহমেদ থেকে শুরু করে সবগুলো হইল টেস্টিফাইড ভারতের দালাল। এর মধ্যে কেউ একটু কম, কেউ একটু বেশি, কেউ গাধা, কেউ বেকুব, কারোরটা বোঝা গেছে কম, কারোরটা বেশি বোঝা গেছে। সবগুলো দালাল, ওয়াকারও দালাল। তবে আমার মনে হয় ইকবাল করিম ভূঁইয়া যে লেভেলের শয়তান, এ সেই লেভেলের। ও তো স্মার্ট ছিল, মেধাবী। এটা মেধাবী না হতো। যাই হোক, আপনাদেরকে একটু বাংলাদেশের আর্মি চিফ অফ স্টাফ জেনারেল ওয়াকারুজ্জামান 18 মাস ধরে ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন ইন্টারিম গভর্নমেন্টের মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। ধৈর্য ধরেছিলেন। ভিতরে ভিতরে ইউনূসের সিদ্ধান্তগুলোকে নষ্ট করে দিতেন, ইউনূসের কাজগুলো করতে দিতেন না, নিজেও তেমন কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না, আবার ভয়ও ছিল। তো এই সময় অপেক্ষার মধ্য দিয়ে তিনি ডক্টর ইউনূসের সাথে কাজ করতে গিয়ে কিছু লোককে পেয়েছেন যারা ভারতপন্থী নয়, দেশপ্রেমের জজবা কিছুটা হলেও আছে। তাদেরকে এক এক করে সরিয়ে দিচ্ছেন। শুধু সেনাবাহিনী নয়, সেনাবাহিনীর বাইরেও। বাংলাদেশের ডক্টর ইউনূসের এই 18 মাসের শাসন আমলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 18 মাস, প্রায় 18 মাস থেকে 7-8 দিন বেশি। এই 18 মাস ইউনূসকে ডিস্টার্ব দিয়ে গেছে সে। শুধু ব্যবসায়ী বলেন, অপরাধ জগতের লোক, মাফিয়া বলেন, আওয়ামী লীগের বড় নেতা বলেন, দেশের বাইরে ভারতীয় সেনাবাহিনী তো নিজেই বলেছে সেনাপ্রধানের সাথে যোগাযোগ হচ্ছে তাদের। হয় বাংলাদেশের ব্যবসায়ী, অপরাধী, খুনি সবাই ওয়াকারের সাথে যোগাযোগ করত। সবাই মানে সবাই। শুধু তার সেনাবাহিনীর ভিতরে না, সেনাবাহিনীর বাইরেও যাদেরকে দেখা গেছে যে দেশপ্রেম আছে, একটু ভারতপন্থী নয়, কম ভারতপন্থী, তাদেরকে যার যার জায়গা থেকে সরিয়ে দিয়েছে, এখনো করছে। কি কি পরিবর্তন হচ্ছে এখন দেখেন। প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সরিয়ে দিয়েছে ফরেন মিনিস্টারে, অ্যাম্বাসডর হিসেবে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার বিশ্বস্ত লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমানকে চিফ অফ জেনারেল স্টাফ করে আবার নিয়ে আসা হয়েছে। কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে ন্যাশনাল ডিফেন্স কলেজে পাঠানো হয়েছে। মেজর জেনারেল মঈন খানের প্রমোশন ব্লক করে তাকে ফোর্স রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে। ওয়াকার শেষে আওয়ামী লীগ জিতে যায় না, ফাইনালি লম্বা খেলায় আমরা দেখতে পাই সব সময় যে আওয়ামী লীগ জিতে যায়।
মেজর জেনারেল মঈন খানকে ফোর্স রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে। আরও 5 জন মেজর জেনারেলকে গুরুত্বহীন পোস্টে সরিয়ে দেওয়া হয়েছে। এটা কি তারেক রহমান করছে? না, এটা র আর ওয়াকারে করছে। তারেক রহমানরে দিয়ে করাইছে, হয়তো সাইন করাইছে। তারেক রহমান তো এখন বুঝেন, এই পরিবর্তনগুলো আর্মির হাই কমান্ডে বড় প্রফেশনাল রিসফল দেখাচ্ছে। এটা অনেক বড় কিন্তু ব্যাপার। দেখেন, তারেক রহমানও এত পরিবর্তন করে নাই যে যত পরিবর্তন ওয়াকার করছে, বুঝেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েও কিন্তু প্রশাসনে এত বড় রদবদল করে নাই যত রদবদল ওয়াকারুজ্জামান করছে। অনেকে বলছে এটা আর্মিকে জামায়াতে ইসলামী জিহাদি গ্রুপের এক্সটেনশন হওয়া থেকে বাঁচিয়েছে। ওই গ্রুপের এক কথা। জেনারেল ওয়াকার মনে রেখেছেন কিভাবে ভারত তাকে একটা কু এর সম্ভাবনা সম্পর্কে আগাম সতর্ক করেছিল এবং দেশকে অরাজকতা থেকে বাঁচিয়েছিল। হাসিনা যাবার পর ভারতের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে ওয়াকার। হয় ভারতের দিক থেকে নয়তো ওয়াকারের দিক থেকে। এই যোগাযোগ রাখতে গিয়েই কে ভারতের প্রশাসনের জন্য, ভারতের গভর্নিংয়ের জন্য, বাংলাদেশকে তাবেদার করে রাখার জন্য কে সুবিধা কে অসুবিধা, নানান ভয়ভীতির মাধ্যমে ব্ল্যাকমেলের ব্যাপার তো আছেই। সব কিছু মিলিয়েই ওয়াকারের সেই বুকে পাথর জমা 18 মাস যাবৎ যে পাথর বয়ে বেরিয়েছে ওয়াকার, সেই পাথর নেমে গিয়েছে। সেই পাথরের নাম কিন্তু ইউনূস। ইউনূস যতদিন ছিলেন, ওয়াকার ছিলেন পাওয়ার থ্রেটেনিং এর মধ্যে, একটা পাওয়ার থ্রেটেনিং। সে তার অবস্থান নিয়ে একটু থ্রেটেনিং ছিল। ইউনূস কিন্তু ওয়াকারকে ঠেইলা একদম 18 নম্বরে নিয়ে গেছে। ইউনূসের সাথে ওয়াকারের প্রটোকলের ব্যবধান 18, অর্থাৎ ইউনূসের চাইতে 18 ধাপ নিচে ওয়াকার মর্যাদার দিক দিয়ে। ক্ষমতার কথা বলতেছি না, তাকে তো অস্ত্র আছে ভাই, যখন তখন যাকে তাকে গুলি করে, অস্ত্র মেরে গুলি করে, শক্তির কথা বলতেছি না আমি। মর্যাদা, সাংবিধানিক মর্যাদার দিক দিয়ে তারেক রহমানের চাইতে 18 ধাপ নিচে, ডক্টর ইউনূসের চাইতে 18 ধাপ নিচে। গ্লোবাল মর্যাদার কথা যদি ধরেন, তাহলে ওয়াকারকে ঘনায় ধরারই টাইম নেই ইউনূসের, তাই না? তো সেই পাথর এখন নেমে গেছে, ওয়াকারের সেই পাথর এখন নেমে গেছে। ওয়াকার এখন সেই খেলাগুলো এখন দেখাচ্ছে। ওয়াকারের ধৈর্যের খেলা শুরু হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।